সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি দশম শ্রেণীর অক্টোবর মাসের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক অঙ্কের পার্ট 7 নিয়ে আলোচনা করব। তোমাদের পার্ট 7-এ অঙ্কের মোট 20 নম্বরের প্রশ্ন করা হয়েছে, যার মধ্যে এক দাগে তোমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া হচ্ছে 4টি 4 নম্বর। তারপরে 2 দাগে সত্যমের স্থান নির্ণয় করো, মোট 4টি প্রশ্ন দিয়েছে 4 নম্বর। 3 দাগে শূন্যস্থান পূরণ করো, মোট 3টি প্রশ্ন দিয়েছে 3 নম্বর। 4 দাগে 2 নম্বরের প্রশ্ন 2টি দিয়েছে, আর 5 দাগে 5 নম্বরের প্রশ্ন 1টি দিয়েছে, অর্থাৎ একটি উপপাদ্য দিয়েছে। টোটাল 5টি প্রশ্ন দিয়েছে, টোটাল 20 নম্বর। এখন এই 20 নম্বরের প্রশ্ন অর্থাৎ 5টি প্রশ্নের উত্তর আমি খুব সুন্দরভাবে করে দিয়েছি, তোমরা দেখে নাও স্টেপ বাই স্টেপ। তোমরা প্রথমে স্ক্রিনে দেখতে পারছো এক দাগের যে এমসিকিউ প্রশ্নটা আছে, কি বলছে, যদি এ সমানুপাতিক বি হয় তাহলে 4টি অপশন দেওয়া আছে। এর মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে একদম লাস্টের অপশন, অর্থাৎ ডি নম্বর অপশন, এ স্কোয়ার সমানুপাতিক বি স্কোয়ার। এবং উত্তরটা ঠিক এভাবে লিখে রাখবে, ডি নম্বর অপশন দিয়ে এ স্কোয়ার সমানুপাতিক বি স্কোয়ার। উত্তরটা তোমরা ঠিক এই পর্যন্তই লিখবে, ঠিক আছে। এখন তোমরা যদি কারণটা লিখতে চাও লিখতে পারো, না লিখলেও প্রবলেম নেই। এখন এই উত্তরটা কেন হলো সেই কারণটা আমি ব্যাখ্যা করছি, দেখে নাও। আমাদের প্রশ্নে বলা আছে এ সমানুপাতিক বি, মানে হলো এখানে এ বি এর সঙ্গে সমানুপাতিক সম্পর্কে আছে। এবং দেখতে পাচ্ছ এখানে এ এর পাওয়ার কিন্তু 1, বি এর পাওয়ার 1, অর্থাৎ সেম পাওয়ার কিন্তু আমাদের আছে এখানে। কিন্তু অপশনের মধ্যে দেখবে যে 3টি অপশনের মধ্যে পাওয়ারগুলো আলাদা আছে এবং একটি অপশনে কিন্তু পাওয়ারগুলো সেম আছে। এবং ডি নাম্বার অপশনে দেখো এ এর পাওয়ার হলো 2, বি এর পাওয়ারও কিন্তু 2, অর্থাৎ সেম পাওয়ার আছে, এই জন্য উত্তর কিন্তু ডি নাম্বার হয়েছে। এখন কারণ হিসেবে দেখে নাও, এখানে এ সমানুপাতিক বি বলা আছে, বা এ টু দি পাওয়ার এন সমানুপাতিক বি টু দি পাওয়ার এন, অর্থাৎ সেম পাওয়ার আমাদের আসে অঙ্কের ক্ষেত্রে। অতএব আমরা বলতে পারি এ স্কোয়ার সমানুপাতিক বি স্কোয়ার। যেহেতু আমাদের অপশনে স্কোয়ার দিয়ে করা আছে, ওটা লাস্টের অপশন, আমি তাই স্কোয়ার দিয়ে বোঝানোর জন্য করেছি। তোমরা এটা করতে পারো, নাও পারো, শুধুমাত্র উত্তর এই পর্যন্ত করবে, ঠিক আছে। মনে রাখবে আমাদের সেম পাওয়ার আসবে, এই জন্য উত্তরটা আমাদের ডি নাম্বার হবে। আর বাদ বাকি দেখো, প্রথম অপশনে কিন্তু 2 আছে, এ এর পাওয়ার, আর বি এর পাওয়ার 3 আছে আলাদা। বি নম্বর অপশনে দেখো এ এর পাওয়ার 3, বি এর পাওয়ার 2 আলাদা। সি নম্বর অপশনে এ এর পাওয়ার 1, বি এর পাওয়ার 3 আলাদা। একমাত্র ডি নম্বর অপশনে পাওয়ার সেম, তাই উত্তর হয়ে যাবে ডি নম্বর অপশন। ক্লিয়ার? এবার দেখে নাও 2 নম্বর যে প্রশ্নটা আছে, এ এবং বি ব্যবসা শুরু করে। এ 1000 টাকা 9 মাসের জন্য এবং বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 600 টাকা এবং বি লাভের 400 টাকা পায়। ব্যবসায় বি এর মূলধন কত? এক্ষেত্রে 4টি অপশন আছে, সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 3000 টাকা। এবং উত্তরটা ঠিক এ পর্যন্ত লিখবে, বি নাম্বার অপশন দিয়ে 3000 টাকা। এখন কেন 3000 টাকা হবে তার কারণটা আমি ব্যাখ্যা করেছি, দেখে নাও। ধরি বি এর মূলধন এক্স টাকা, যেহেতু আমাদের বি এর মূলধনটা চেয়েছে তাই আমি ধরে নিয়েছি এক্স টাকা। এখন এ এর লাভের পরিমাণটা আমাদের বের করে রাখতে হবে। আমাদের প্রশ্নে দেখে নাও মোট লাভ কত আছে বলো তো। মোট লাভ আছে 600 টাকা, এর মধ্যে বি এর লাভ আছে 400 টাকা। তাহলে মোট লাভ যদি 600 হয়, বি এর লাভ যদি তার মধ্যে 400 টাকা হয়ে যায়, তাহলে এ এর লাভ কত হবে? 600 থেকে 400 বিয়োগ করব। এই জন্য আমরা দেখো এখানে করেছি 600 - 400 = 200 টাকা। তাহলে এক্ষেত্রে এ এর লাভটা পেয়ে গেলাম। আরেকটা জিনিস খেয়াল করো, প্রথম লাইনে কি বলেছে, এ এর, এই যে এখানে কি বলছে, এ হলো 1000 টাকা কয় মাস খেটেছে? 9 মাস খেটেছে। তার মানে এ এর মূলধন হবে 1 মাস হিসেবে কত? 1000 × 9। আর বি এর কি বলেছে, কিছু টাকা, আমি কিছু টাকা কি ধরেছি, এক্স ধরে নিয়েছি। কয় মাস খেটেছে? 6 মাস খেটেছে। এখন আমাদের যখন অঙ্কটা করতে হবে তখন আমরা লিখব প্রশ্নানুসারে 1000 × 9, এটা ভালো করে বুঝবে, 1000 × 9 = 200 সমান এক্স × 6 = 400। এখন প্রশ্ন করতে পারো যে কেন এটা হলো। মনে রাখবে আমি সমানের যদি আগে কল্পনা করি এই পার্টটা, তাহলে এই পার্টটা হবে টোটাল এ এর পার্ট, আর সমানের ডান সাইডের পার্টটা হবে বি এর পার্ট। এখন এই বাপ সাইডে এ এর পার্টের এই যে আমি গোলটা করছি, এই 1000 × 9 হলো এ এর 1 মাস হিসেবে মূলধন, আর এই 200 হলো এ এর লাভ, ঠিক আছে। তার মানে আমরা করেছি হলো মূলধন = লাভ, ঠিক আছে। ডান সাইডে আমি বি এর মূলধন = লাভ করব। যেহেতু আমি মূলধনটা বি এর এক্স ধরেছি, তাই বি এর আমি মোট 1 মাস হিসেবে মূলধন বের করব এক্স × 6। এখন বলতে পারো এখানে 6 কেন লিখলাম, কেননা বি এর টাকাটা কিন্তু 6 মাসের জন্যই খেটেছে, তাই মূলধনের সঙ্গে 6 মাসটা আমি গুণ করে দিয়েছি। আর এখানে 400 হলো বি এর লাভ, তাই আমি * দিয়ে 400 লিখেছি। এখন এটা হিসাব করলে আমাদের এক্স এর মানটা বেরিয়ে আসবে এবং উত্তরটা কমপ্লিট হয়ে যাবে।
দেখে নাও পরের লাইনে আমি বাই আকারে লিখবো, তার মানে 200 এবং 400 নিচে চলে আসবে। 1000 গুণ 9 বাই 200 সমান সমান x গুণ 6 বাই 400। এখন যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি হবে, 200 গুণ x গুণ 6 সমান সমান 1000 গুণ 9 গুণ 400। এখন x এর মান বের করবো, তাই x এর মানটা রেখে বাদ বাকিগুলো সব কী করবো, ডান সাইডে নিয়ে যাব। তার মানে নিচে 200 বাই 6 চলে আসবে, 200 গুণ 6 চলে আসবে নিচে। এখন যদি কাটাকাটি করি তাহলে দেখতে পাবো যে এখানে 200 আর 400 কাটলে উপরে 2 হয়, 2কে যদি আমি 6 দিয়ে কাটাকাটি করি, 6কে 2 দিয়ে কাটলে 3 হবে নিচেই, আর 3কে যদি আমি 9 দিয়ে কাটি তার উপরে 3 হবে, তার মানে থাকলো পরে 3000 টাকা। অতএব বি এর মূলধন 3000 টাকা। ক্লিয়ার? এবার দেখে নাও 3 দাগের প্রশ্ন, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি এবং 4 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হলো। এক্ষেত্রে 4টি অপশন আছে, সঠিক উত্তর হয়ে যাবে একদম লাস্টের অপশন অর্থাৎ ডি নাম্বার অপশন 3 সেমি, এবং উত্তরটা ঠিক এভাবে লিখে রাখবে, ডি নাম্বার অপশন দিয়ে 3 সেমি। এখন কেন 3 সেমি উত্তরটা হবে তার কারণটা আমি ব্যাখ্যা করেছি। তার আগে বলে রাখি, এখানে বলেছে আমাদের স্পষ্টভাবে যে এটা হলো এই দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করেছে। অন্ত মানে হলো ভিতরের দিকে স্পর্শ করবে। এরকমভাবে একটা চিত্র যদি এঁকে নেই আমরা, দেখতে পারছো এখানে 7 সেমি যে বৃত্তটা হবে তার আমি কেন্দ্রটা এ ধরেছি, তার মানে এখানে এপি হলো বড় বৃত্তের ব্যাসার্ধ যার কেন্দ্রটা কি এ, ঠিক আছে, এবং বিপি হলো ছোট বৃত্তের ব্যাসার্ধ যার কেন্দ্রটা হলো বি, ঠিক আছে। আমাদের প্রশ্নে চেয়েছে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব, তার মানে এ বি এর দূরত্ব বের করতে বলেছে। আমাদের বলেছে অন্তঃস্পর্শ করেছে, এই জন্য আমি বৃত্ত দুটো কি ভিতরের দিকে এঁকেছি এবং পি বিন্দুতে স্পর্শ করেছে, তার মানে আমরা বুঝতে পারলাম বড় বৃত্ত এখানে এপি 7 এবং ছোট বৃত্তর ব্যাসার্ধ হলো বিপি হলো 4। এখন আমি যদি এ বি এর দূরত্ব অর্থাৎ কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব বের করি তাহলে কি করব, বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ করব। তাই আমি করেছি, এখানে দেখতে পাচ্ছ এ বি সমান সমান এপি অর্থাৎ বড় বৃত্তের ব্যাসার্ধ মাইনাস বিপি অর্থাৎ ছোট বৃত্তের ব্যাসার্ধ। এখন এপির মান 7, বিপির মান হলো 4, বিয়োগ করলে হয়ে যাবে 3 সেমি। তাহলে উত্তরটা কত হয়ে যাবে, 3 সেমি উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। এবার দেখে নাও 4 নম্বর যে প্রশ্নটা আছে, r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে। এক্ষেত্রে 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হয়ে যাবে একদম লাস্টের অপশন অর্থাৎ ডি নাম্বার অপশন 1/6 পাই আর কিউ ঘন একক। উত্তরটা ঠিক এভাবে লিখে রাখবে, ডি নাম্বার অপশন দিয়ে এই পর্যন্ত লিখবে, অথবা পুরো ব্যাখ্যাটাও করতে পারো, সমস্যা নেই। এখন কেন 1/6 পাই আর কিউ হলো দেখে নাও। কারণটা হিসাবে লিখবে, মনে করি আর একক ব্যাসার্ধ বিশিষ্ট, এখানে মনে করি ল্যাঙ্গুয়েজটা লিখতে পারো, ধরি অথবা মনে করে লিখে নেবে এখানে, ঠিক আছে। এখানে লিখতে আমি একটু মিস্টেক করেছি, লিখে নেবে এখানে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন সমান সমান আমরা কি জানি 4/3 পাই আর কিউ ঘন একক। আমরা কিন্তু এটা জানি আগে থেকেই। এখন আমাদের খেয়াল করো প্রশ্নে কিন্তু ব্যাসার্ধটাকে বলেছে r/2, খেয়াল করেছো এখানে, এখানে ব্যাসার্ধ বলেছে r/2 অর্থাৎ অর্ধেক ব্যাসার্ধ বলেছে। তাহলে আমরা লিখব পরের লাইনে, দেখে নাও এখানে একটু প্রবলেম হলো, দেখে নাও আর এর জায়গায় যদি আমি r/2 বসাই তাহলে কি লিখবো, r/2 একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন সমান সমান 4/3 পাই, আর এর জায়গায় বসিয়ে দেবো r/2 হোল কিউ, ঠিক আছে। এখন যদি এই হোল কিউটা আমি সেপারেট করি তাহলে 4/3 পাই আর কিউ হয়ে যাবে, আর 2 এর কিউ হলো 8 হয়ে যাবে। আর পরের লাইনে ওই লাইনে আমি যদি কাটাকাটি করি 4-এর সঙ্গে 8 কাটলে কত হবে, 2 বার যাবে, তার মানে নিচে থাকবে 3 গুণ 2 অর্থাৎ আমি বলতে পারবো ফ্রেশ করে 1/6 পাই আর কিউ ঘন একক। আর আমাদের যেহেতু এই অপশনটা ডি নাম্বার অপশনে ছিল তাই উত্তর হয়ে যাবে ডি নাম্বার অপশন 1/6 পাই আর কিউ। আশা করি বুঝতে পারলে। যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আবার ফ্রেশ করে করার চেষ্টা করব। এবার দেখে নাও 2 নম্বরের যে প্রশ্ন সত্য মিথ্যা আছে সেইগুলো, সত্য মিথ্যা নির্ণয় করে মোট 4টি প্রশ্ন আছে। 4 নম্বর, 1 নম্বর প্রশ্নটা হলো দুটি সদৃশকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কি মিথ্যা। মনে রাখবে দুটি সদৃশকোণী ত্রিভুজ সর্বদা কি হয়, সদৃশ হয়, কখনোই সর্বদাই মানে সবসময় সর্বসম হয় না, তার মানে আমাদের উত্তরটা কি হবে, মিথ্যা হবে। তোমরা কারণটা লিখতেও পারো নাও পারো। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুত্রয়। এখানে বাহুত্রয় বলতে 3টি বাহু, ঠিক আছে। এরা বলেছে যে সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুত্রয়, কিন্তু আমরা জানি যে একটা লম্ব বৃত্তাকার
শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সবসময় সমকোণী ত্রিভুজের বাহুত্তরায় হয়। তার মানে আমাদের উত্তরটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। তার মানে আমাদের সঠিক উত্তর হলো মিথ্যা। এখন কারণটা দেখে নাও। কারণটা হিসেবে একটা শঙ্কু এঁকেছি, শঙ্কুর আমি ব্যাসার্ধটাকে আর ধরেছি, উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল ধরেছি। যেহেতু এখানে কোণ এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি সবসময় হয়, তার মানে এ বি সি একটা কী ধরনের ত্রিভুজ হয়? সমকোণী ত্রিভুজ হয়। তার মানে আমাদের প্রশ্নে বলেছে সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুত্তরায়, কিন্তু আমাদের হওয়া উচিত ছিল সমকোণী ত্রিভুজের বাহুত্তরায়। ঠিক আছে, যেহেতু ভুল বলেছে তাই আমাদের উত্তরটা কী হয়ে যাবে? মিথ্যা। এবার দেখে নাও 3 নম্বরের যে প্রশ্নটা আছে, একটি অংশীদারি ব্যবসায় প্রীতম, নীরজা ও তথার মূলধনের অনুপাত 1/2:1/3:1/4 হলে তাদের লাভের অনুপাত হবে 3:4:6। এক্ষেত্রেও কিন্তু উত্তরটা হয়ে যাবে মিথ্যা। ঠিক আছে, উত্তরটা ঠিক এ পর্যন্ত লিখে রাখবে, মিথ্যা। এখন কেন মিথ্যা হলো তার কারণটা দেখে নাও। আমি এখানে লিখেছি কারণ হিসেবে 3 জনের মূলধনের অনুপাত। এখানে তোমরা 3 জনের ল্যাঙ্গুয়েজটা ইউজ না করে লিখতে পারো প্রীতম, নীরজা ও তথার মূলধনের অনুপাতটাও লিখতে পারো। ঠিক আছে, তা কি আছে এখানে 1/2:1/3:1/4 আছে। এখন আমাদের যেহেতু ভগ্নাংশ আকারে আছে অনুপাতটা, এটাকে আমরা সিম্পল আকারে লিখব, মানে ভগ্নাংশ রাখবো না। এখানে দেখতে পাচ্ছ 2, 3 এবং 4 হলো প্রত্যেকটা অনুপাতের কি হর। এই হরগুলো লসগু আমি বের করব। 2, 3 এবং 4-এর লসগু 12। ঠিক আছে, এই 12 দিয়ে আমি প্রত্যেকটাকে গুণ করে দেব। তার মানে 1/2 গুণ 12 = 1/3 গুণ 12 = 1/4 গুণ 12। এখন কাটাকাটি যদি করি 6 দুগুণে 12, 3 4-এ 12 আর 3 4-এ 12 ওখানে হচ্ছে। তার মানে আমরা পেলাম কি 6:4:3। আমাদের হওয়া উচিত ছিল 6:4:3, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে 3:4:6, মানে উল্টো বলেছে, তার মানে ভুল বলেছে। এই জন্য কিন্তু উত্তরটা কী হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখে নাও নেক্সট প্রশ্ন, 4 দাগের প্রশ্ন। এ সমানুপাতিক 1/b এবং b সমানুপাতিক 1/c হলে এ সমানুপাতিক 1/c হবে। এক্ষেত্রেও কিন্তু উত্তর হয়ে যাবে মিথ্যা। ঠিক আছে, উত্তরটা ঠিক এ পর্যন্ত লিখে রাখবে মিথ্যা বলে। এখন কেন মিথ্যা হবে তার কারণটা আমি উল্লেখ করে দিয়েছি, দেখে নাও। কারণ হিসাবে লিখবে, দেওয়া আছে হলো এখানে এ সমানুপাতিক 1/b, আর ডান সাইডে আমি লিখে নেব এ বি সমানুপাতিক 1/c, যেহেতু একটা প্রশ্ন দেওয়াই আছে। এখন সমানুপাতিক চিহ্ন তুললে কি আসে বলো তো? একটা ধ্রুবক আসে। আমরা সবাই জানি সমানুপাতিক চিহ্ন তুললে একটা ধ্রুবক আসে আর সমান চিহ্ন আসে। তাই আমি পরের লাইনে লিখেছি a = k × 1/b। এখানে কেটা হলো ধ্রুবক। আর পরের লাইনে দেখো b = p × 1/c, এখানে পিটাও একটা ধ্রুবক। দেখো আমি ডান সাইডে লিখে রেখেছি k, p ধ্রুবক, মানে ভেদ ধ্রুবক। ঠিক আছে, এখন পরের লাইনে বা a = k/b ফ্রেশ করে লিখেছি, বা b = k/a লিখতে পারি। খেয়াল করো তো এই লাইনটা বুঝতে পারলে কিনা? এই লাইনটা হলো আমি আর যদি গুণ করতাম তাহলে নিশ্চয়ই এরকম পেতাম, ab = k পেতাম, তার মানে b = k/a পেতাম। তাই আমি ওখানে ফ্রেশ করে লিখেছি যে b = k/a, এবং 1 নং সমীকরণ দিয়ে রেখেছি। ডান সাইডে b = p/c পেয়েছি। খেয়াল করো তো আমাদের 1 নং সমীকরণেও এটা b এর মান পেয়েছি, আবার 2 নং সমীকরণেও b এর মান পেয়েছি। তার মানে আমরা তুলনা করতে পারি, 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। তুলনা করলে কীভাবে বলো তো? যেহেতু বাঁ পাশ সমান হয়েছে, তাই আমাদের ডান পাশ অটোমেটিক সমান হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারবো k/a = p/c। এখন আড়াআড়ি গুণ করলে কেমন পাবো? ap = ck, বা কি বলতে পারবো a = c × k/p। যেহেতু এখানে পিটা হলো ধ্রুবক, তাই আমি পরের লাইনে যেহেতু পি গুণ অবস্থায় আছে, ডান সাইডে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে। আর ধ্রুবকের নিচে ধ্রুবক লিখবো, একটা কারণ আছে। কারণ ধ্রুবকের সঙ্গে ধ্রুবক আমরা যদি একসঙ্গে বাদ দেই তাহলে আমরা সমানুপাতিক চিহ্ন পাবো। তাই আমরা পরের লাইনে কী করেছি দেখো, a = c × k/p, অতএব a সমানুপাতিক c। খেয়াল করেছো? আমরা যদি এই ধ্রুবক পদ, এই ধ্রুবকটা আর সমানটা তুলে দেই তাহলে ধ্রুবক আর সমান চিহ্ন উঠে গিয়ে একটা সমানুপাতিক চিহ্ন আসে। যেহেতু a এবং c সরল সমানুপাতে আছে, তার মানে আমরা বলতে পারবো এক্ষেত্রে আমাদের অপশনে ছিল, প্রশ্নে ছিল যে, দেখে নাও প্রশ্নে ছিল হলো a সমানুপাতিক 1/c হবে, কিন্তু আমাদের হয়েছে কত বলো তো? a সমানুপাতিক c হয়েছে। আমাদের প্রশ্নে ছিল 1/c, কিন্তু আমাদের হয়েছে a সমানুপাতিক c। তার মানে ভুল হয়েছে, মানে ওদের ভুল আছে। তার মানে আমাদের উত্তরটা কী হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখে নাও 3 দাগের শূন্যস্থান। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল ড্যাশ হবে। এখন ড্যাশে আমি উত্তরটা লিখে দিয়েছি সরাসরি, দেখে নাও। তোমরা এই ড্যাশে লিখবে পূর্বের বক্ষতলের ক্ষেত্রফলের 4 গুণ হবে। ঠিক আছে,
তার মানে আমাদের উত্তরটা কী দাঁড়ালো, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল পূর্বের বক্ষতলের ক্ষেত্রফলের 4 গুণ হবে। এখন কেন 4 গুণ হবে কারণটা আমি উল্লেখ করে দিয়েছি, দেখে নাও। প্রথমে লিখবে, ধরি প্রথম গোলকটির ব্যাসার্ধ r একক, প্রথম ক্ষেত্রে গোলকটির ব্যাসার্ধ r একক, অতএব দ্বিতীয় ক্ষেত্রে গোলকটির ব্যাসার্ধ কত হবে, 2r একক। যেহেতু ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে তাই দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ দ্বিগুণ করলে 2r হয়ে যাবে। প্রথম ক্ষেত্রে গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল আমি ব্র্যাকেটে a1 ধরে নেব, যেহেতু এরিয়া থেকে ক্ষেত্রফল আসে তাই আমি a1 লিখব। প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল a1 লিখলাম। আর গোলকের ক্ষেত্রফল কি জানি, 4πr², তাই লিখে দিয়েছি বর্গ একক। আর দ্বিতীয় ক্ষেত্রে গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল আমি a2 ধরবো এবং সূত্র কি লিখবো, 4πr²। এখন r এর জায়গায় তো আমাদের দ্বিতীয় ক্ষেত্রের ব্যাসার্ধ কত হবে, 2r হবে, কারণ দ্বিতীয় ক্ষেত্রের ব্যাসার্ধ 2r, তাই r এর জায়গায় আমি কি বসাবো, 4/2r তার হোল স্কোয়ার। এখন এটাকে যদি সেপারেট করে লিখি তাহলে কত পাবো, 4r ইন্টু 4r², কেননা এখানে এখানে 4π ইন্টু 4r², ঠিক আছে। আর আমি যদি এটাকে একটু ফ্রেশ করে লিখি, 4 ইন্টু 4πr² লিখি, সমস্যা নেই কোনো। তার মানে আমরা একটা জিনিস দেখতে পারছি যে এখানে যদি ফ্রেশ করে লিখি তাহলে 4টা আলাদা হয়ে যায়। আর এই যে 4πr² পেলাম, বলো তো এই ক্ষেত্রফলটা হলো অ্যাকচুয়ালি প্রথম যে ক্ষেত্রফলটা ছিল, অর্থাৎ a1 এর মান 4πr², যে এইটা খেয়াল করো, এই যে 4πr², এইটাই তো 4πr², ঠিক তো। তার মানে আমি যেহেতু এই 4πa² এর মানটা a1 ছিল, তাই আমি এই 4πr² এর জায়গায় আমি পরের লাইনে কি করলাম, a1 লিখলাম, দেখতে পাচ্ছ। অতএব আমরা বলতে পারবো a2 = 4 ইন্টু a1, অর্থাৎ পরের ক্ষেত্রফলটা কি হলো, আগের যে ক্ষেত্রফল ছিল তারও 4 গুণ হয়ে গেল। এই জন্য আমাদের উত্তরটা কি লিখেছি, যে ক্ষেত্রফলটা কি হবে, পূর্বের বক্ষতলের ক্ষেত্রফলের 4 গুণ হয়ে যাবে। বুঝতে পারলে? তোমরা কারণটা লিখবে না, শুধুমাত্র উত্তরটা করলেই হবে। এবার 2 দাগের যে প্রশ্নটা আছে দেখে নাও। একটি ব্যবসায়ে শোভা মাসুদের 1.1/2 গুণ টাকা দিয়েছিল এবং প্রিয়া মাসুদের 2.1/2 গুণ টাকা দিয়েছিল। মাসুদ, শোভা ও প্রিয়ার মূলধনের অনুপাত ড্যাশ হবে। এখন ড্যাশে উত্তরটা আমি লিখে রেখেছি, উত্তরটা হবে হলো 2:3:5 হবে। এখন উত্তরটা কেন 2:3:5 হবে তার কারণটা দেখে নাও। এখানে কিন্তু প্রশ্নে স্পষ্টভাবে বলে দিয়েছে যে প্রথম হলো শোভা মাসুদের 1.1/2 গুণ টাকা দেয়, আর দ্বিতীয় ক্ষেত্রে প্রিয়া মাসুদের 2.1/2 গুণ টাকা দেয়। তার মানে দুটো ক্ষেত্রেই কিন্তু মাসুদের টাকা আছে। তাই আমি এক কাজ করব, প্রথমেই মাসুদের মূলধনটা ধরে নেব। ধরি মাসুদের মূলধন = x টাকা, ঠিক আছে। অতএব শোভার মূলধন কত হবে, বলেছে শোভার মূলধন হলো মাসুদের মূলধনের 1.1/2 গুণ টাকা। তাহলে লিখবো অতএব শোভার মূলধন, মাসুদের টাকা তো x ছিল, তাই x এর সঙ্গে যদি আমি ওই 1.1/2 গুণ করে দেই তাহলে আমি শোভার মূলধনটা পাবো। অতএব শোভার মূলধন = x গুণ 1.1/2 যদি এটাকে ভেঙে লিখি তাহলে x তাহলে কত পাবো, x গুণ 3/2 মানে 3x/2 টাকা পেয়ে যাবো। এটা কার টাকা বলো তো, এটা হলো শোভার টাকা মূলধন। আর প্রিয়ার মূলধন কত ছিল বলো তো, মাসুদের 2.1/2। তার মানে আমরা বলতে পারবো অতএব প্রিয়ার মূলধন মাসুদের অর্থাৎ x গুণ 2.1/2, ঠিক আছে। এটাকে ভাঙলে কত হবে, x গুণ 5/2 = 5x/2 টাকা। ক্লিয়ার? তার মানে আমরা পেলাম মাসুদের টাকা x টাকা, শোভার টাকা হলো 3x/2 টাকা এবং প্রিয়ার টাকা হলো 5x/2 টাকা। এখন আমাদের অনুপাত চেয়েছে, এই তিনজনের অনুপাতের মধ্যে আমাদের দেখতে হবে লাস্টে যে অনুপাতটা কি হয় সেটা বের করতে বলেছে। এবার লিখব মাসুদ, শোভা ও প্রিয়ার মূলধনের অনুপাত, ফ্রেশ করে লিখব। তাহলে লিখব x:3x/2 5x/2। এখন আমি যদি এটাকে x বাদ দিয়ে দেই, যেহেতু প্রত্যেকটার সঙ্গে x গুণ আছে, তাহলে 1:3/2 5/2 হবে। এখন দেখো ভগ্নাংশ আছে এবং হর হলো 2, এই 2 আর 2 এর লসাগু কত হয়, 2 আর 2 এর লসাগু তো 2 হবে, তাই 2 দিয়ে প্রত্যেকটাকে গুণ করব। একের সঙ্গে 2 গুণ করব, 2 হবে। এবার 3/2 এর সঙ্গে যদি আমি 2 গুণ করি সাইডে, তাহলে 2 2 কেটে যাবে, 3 থাকবে পড়ে। 5/2 এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 2 2 কেটে যাবে, 5 থাকবে পড়ে। তার মানে আমাদের অনুপাতটা হয়ে যাবে 2:3:5। ক্লিয়ার? এবার দেখে নাও 3 দাগে যে প্রশ্নটা আছে, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির
সাধারণ স্পর্শকের সংখ্যা ড্যাশটি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে একটি। মনে রাখবে, দুটি বৃত্ত যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে বহিঃস্পর্শ করে সবসময় একটি সাধারণ স্পর্শক উৎপন্ন হয়। এখন কেন উত্তরটা এক হবে তার কারণটা আমি দেখিয়ে দিয়েছি, দেখে নাও। দেখো, আমি দুটো বৃত্ত, একটা পি কেন্দ্রীয় বৃত্ত, একটা কিউ কেন্দ্রীয় বৃত্ত দিয়েছি, যারা পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ অর্থাৎ বাইরের দিকে স্পর্শ করেছে। এখন ওই এ বিন্দুতে আমি একটা স্পর্শক এঁকেছি, সেটা হলো এসটি। ঠিক আছে, এখন এসটি বাদে মানে এই স্পর্শকটা বাদে আর কোনো কিন্তু স্পর্শক এখানে আঁকা যাবে না। অর্থাৎ দুটি বৃত্ত যদি বহিঃস্পর্শ করে সবসময় একটি সাধারণ স্পর্শকই উৎপন্ন হবে, এটা মাথায় রাখবে। এখন দেখে নাও নেক্সট প্রশ্ন, অর্থাৎ 4 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 2 নম্বরের মধ্যে দুটি প্রশ্ন আছে। 1 নম্বর যে প্রশ্নটা আছে 4-এর, এ সমানুপাতিক বি, বি সমানুপাতিক সি এবং সি সমানুপাতিক এ হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এখানে ভেদ ধ্রুবক কয়টি আছে? 3টি আছে। যেহেতু আমাদের এখানে সম্পর্ক 3টি আছে, একটা হলো এ সমানুপাতিক বি, আর একটা বি সমানুপাতিক সি, আর একটা হলো সি সমানুপাতিক এ। এই 3টি সম্পর্ক থেকে 3টি ভেদ ধ্রুবক পাবো এবং তাদের মধ্যে আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে। এখন প্রথমে এক কাজ করবে, 3টে জায়গা করে নেবে। আমি যেভাবে করেছি দেখো, প্রথমে দেওয়া আছে বলে লিখবে, তারপর লিখবে এ সমানুপাতিক বি, মাঝে একটা দাগ দিয়ে নেবে, তারপর লিখবে বি সমানুপাতিক সি, তারপরে মাঝে দাগ দেবে সি সমানুপাতিক কে, এটা লিখে নেবে। যেহেতু আমাদের 3টি সমানুপাতিক আছে তাই আমাদের ধ্রুবকও 3টি আসবে। যেহেতু সমানুপাতিক চিহ্ন তুললে একটা সমান চিহ্ন আসে, একটা ধ্রুবক আসে। তাই আমি পরের লাইনে দেখো করেছি প্রত্যেকটারই দ্বিতীয় লাইনে এ সমান সমান কে ইন্টু বি, অর্থাৎ এখানে সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে সমান চিহ্ন এসছে এবং একটা ধ্রুবক হিসেবে কে এসছে। এর পরের লাইনে খেয়াল করো, বি সমান সমান পি ইন্টু সি, এখানে পিটা হলো একটা ধ্রুবক আর এই সমানুপাতিক চিহ্ন তুলে আমি সমান চিহ্ন দিয়েছি, একটা ধ্রুবক এনেছি। এবং এখানে লিখবো বা সি সমান সমান আর ইন্টু এ, এখানে বাটা দিয়ে নেবে। ঠিক আছে, এখানে বাটা মিস্টেক হয়েছে, এখানে বাটা লিখে নেবে। সি সমান সমান আর ইন্টু এ, এখানে আরটা হলো ধ্রুবক। এখন এই যে কে, পি আর আর, এইগুলো যে ধ্রুবক, অবশ্যই তোমাকে ডান সাইডে কোথাও একটা জায়গায় লিখে রাখতে হবে। যদি না লেখো তাহলে কিন্তু নাম্বার কেটে নেবে। আমি দেখো ডান সাইডে এই নিচের দিকে আমি সুবিধা মতো একটা জায়গায় লিখে রেখেছি। অবশ্যই লিখবে কে কমা পি কমা আর, ভেদ ধ্রুবকও লিখতে পারো, অশূন্য ভেদ ধ্রুবক লিখতে পারো। ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হবে। এখন খেয়াল করো, যেহেতু আমাদের ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে, আমি প্রত্যেকটার ধ্রুবকের মানটা বের করব। অর্থাৎ প্রথম ক্ষেত্রে কে এর মান বের করব, পরের ক্ষেত্রে পি এর মান, পরের ক্ষেত্রে আর এর মান বের করব। খেয়াল করো তো, এখানে প্রথমটাই আছে এ সমান সমান কে বি। তার মানে আমি যদি বিটাকে বা সাইডে নিয়ে আসি, যেহেতু বি ডান সাইডে গুণ অবস্থায় আছে তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে পরের লাইনে লিখতে পারবো এ বাই বি সমান সমান কে। ঠিক আছে, এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখবো। সেমভাবে পরেরটাই, যেহেতু পি এর সঙ্গে সি গুণ অবস্থায় আছে, তাহলে আমি বলতে পারবো বি বাই সি সমান সমান পি। যেহেতু সি ডান সাইডে গুণ অবস্থায় আছে তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। সেমভাবে আমি এটাকে কি বলতে পারি, সি বাই এ সমান সমান আর বলতে পারি। তাহলে মাঝেরটাকে 2 নং সমীকরণ দিয়ে রাখবো আর লাস্টেরটাকে 3 নং সমীকরণ দিয়ে রাখবো। এখন এক কাজ করব, প্রত্যেকটা সমীকরণ আমি গুণ করব। দেখো আমি লিখেছি 1 গুণ 2 গুণ 3 করে পাই। এখন গুণ করা মানে কি, প্রথম অংশের সঙ্গে প্রথম অংশের গুণ আর দ্বিতীয় অংশের সঙ্গে দ্বিতীয় অংশ গুণ। যেমন এখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রথম অংশগুলো কি আছে, এ বাই বি গুণ, ওরা দ্বিতীয় অংশের প্রথম অংশ কি আছে, মানে দ্বিতীয় পার্টের বি বাই সি, তাই গুণ করেছি। আর লাস্টের পার্টের প্রথম অংশ কি আছে, সি বাই এ, তাই গুণ করেছি। তার মানে কী পেলাম, এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই এ সমান সমান। এখন ডান সাইডে দেখো প্রত্যেকটা গুণ করলে কে ইন্টু পি ইন্টু আর পেয়ে যাব। এখন আমি যদি কাটাকাটি করি, বা সাইডে দেখো বি বি কেটে যায়, বি বি কাটে, সি সি কেটে যায় আর এ এ কেটে যায়। তার মানে আমাদের থাকে পড়ে কত বলো তো, 1 পড়ে থাকে। তার মানে কী পেলাম আমরা, 1 সমান সমান কে পি আর। এখন যদি আমি সাজিয়ে লিখি, অর্থাৎ ডান সাইডেরটা বা সাইডে করে দেই আর বা সাইডেরটা ডান সাইডে করে যায়, তখন সমস্যা হয় না, কোনো কিছু চেঞ্জ হবে না। যেহেতু আমরা চেঞ্জ করেছি, তারপরে বলতে পারবো কে ইন্টু পি ইন্টু আর সমান সমান 1। বলো তো আমাদের শেষে প্রশ্নে কি, শেষে হলো ভেদ ধ্রুবক 3টির গুণফল, এর মধ্যে সম্পর্ক কি, মানে ভেদ ধ্রুবক 3টির মধ্যে সম্পর্ক কি। আমরা কি পেলাম তাহলে সম্পর্কটা, ভেদ ধ্রুবক 3টির গুণফল 1 পেলাম। তাহলে আমরা লিখবো অতএব ভেদ ধ্রুবক 3টির গুণফল 1, ইহাই নির্ণয় সম্পর্ক। এটুকু লিখলেই কিন্তু আমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখে নাও 4-এর যে 2 নম্বর প্রশ্ন আছে, একটা জ্যামিতি থেকে প্রশ্ন দিয়েছে। পাশের চিত্রে এবিসি ত্রিভুজটির একটি বৃত্তে পরিলিখিত, ঠিক আছে, এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে
যদি এপি ইকুয়াল টু 4, বিপি ইকুয়াল টু 6 সেমি, এসি সমান সমান 12 সেমি এবং বিসি ইকুয়াল টু এক্স সেমি হয়, তাহলে এক্স এর মান নির্ণয় করো। অঙ্কটা একটু বুঝবে ভালো করে, কারণ অঙ্কটার মধ্যে অনেক কিছু আঁকতে হবে। প্রথমেই আমাদের এই চিত্রটা আঁকতে হবে। এখন এই চিত্রটা তোমাদের মেপে আঁকার দরকার নেই, তোমার সুবিধা মতো প্রশ্নে ঠিক যেমন দেখতে লাগছে ঠিক ওই টাইপের একটু দেখতে লাগলেই হবে। তোমাদের পুরোপুরি মেপে আঁকার দরকার নেই, শুধুমাত্র ওই শেপটা তৈরি করলেই হবে, ঠিক আছে। এখন চিত্রটা আমি এঁকে নিয়েছি প্রশ্ন দেখে দেখে। এখন একটা কাজ করবো, আমাদের প্রশ্নে কিন্তু এই যে মাঝের ওই বিন্দুগুলো কিন্তু যোগ করা ছিল না এবং মাঝে কোনো বিন্দু ছিল না। আমি ওই যে বৃত্তটা আছে মাঝে, ওটার কেন্দ্রটাকে আমি ও ধরলাম, ঠিক আছে। এখন মাঝের ওই কেন্দ্রটাকে আমি যদি ও ধরি এবং তারপরে এক কাজ করব, ও থেকে প্রত্যেকটা বিন্দু আমি যোগ করব। ও থেকে এ, ও থেকে বি, ও থেকে কিউ, মানে ও থেকে পি থেকে শুরু করে সব বিন্দু আমি যোগ করব। দেখো আমি পাশে প্রশ্নে যেগুলো আমাদের দেওয়া আছে সেগুলো লিখে রেখেছি। এপি সমান সমান 4 সেমি, বিপি সমান সমান 6 সেমি, এসি সমান সমান 12 সেমি, বিসি সমান সমান এক্স সেমি আমি লিখে রেখেছি প্রশ্ন দেখে দেখে। এখন আমাদের একটা কাজ করতে হবে, ওই যেগুলো আমরা কাজ করেছি সেগুলো লিখে রাখতে হবে। ওপি কমা ও আর কমা ও কিউ এবং এও কমা বিও কমা সিও যোগ করা হলো বা যুক্ত করলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এটা জিনিস বুঝলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমাদের দেখো মনে করো এটা হলো শীর্ষবিন্দু, ঠিক আছে। এখন এ শীর্ষবিন্দু এবং এই পি আর আর, খেয়াল করো পি আর তারপরে কিউ, এইগুলো কি বলতো স্পর্শবিন্দু। মনে রাখবে যখন আমরা ও বিন্দু থেকে যোগ করেছি তখন আমাদের একটা সূত্র অ্যাপ্লাই হবে এখানে। যখন এই শীর্ষবিন্দু এ থেকে আমি ভাববো তখন দেখবে এই শীর্ষবিন্দু এ এর কিন্তু দুটো অংশ বিভক্ত হয়েছে ডান সাইডে। দেখো এই একটা হলো এপি আর একটা হলো এ আর। তার মানে মনে রাখবে যখন এই টাইপের চিত্র আসবে তখন কিন্তু এই শীর্ষবিন্দু থেকে ওই স্পর্শবিন্দু পর্যন্ত কিন্তু দুটো বাহুদেরও কী হবে, সবসময় সমান হবে। তার মানে এপি সমান সমান এ আর, মানে দুটো সমান। তাহলে বলো তো, আমি একটার মধ্যে দেখিয়ে দেই এখান থেকে কি হবে তোমরাই বলো। এখান থেকে আমি যদি বি শীর্ষবিন্দু ধরি, এই বি শীর্ষবিন্দু যদি কল্পনা করি তাহলে আমাদের কোন দুটি বাহু সমান হবে? অবশ্যই এই বি শীর্ষবিন্দু থেকে দেখতে হবে আমাদের স্পর্শবিন্দু কে কে আছে, পি আছে এবং কিউ আছে। তাহলে এই বি থেকে এই বিপি আর হলো বি কিউ, এই দুটো সবসময় কি হবে, সমান হবে। সেমভাবে এই যে আমাদের শীর্ষবিন্দু সি আছে, এখান থেকে দেখতে হবে আমাদের স্পর্শবিন্দুগুলো কি কি আছে, কিউ আছে আর আর আছে। তার মানে সি থেকে আমাদের সি কিউ আর হলো সি আর, এই দুটো কি হবে, সবসময় সমান হবে। এই রুলটাই কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই হবে, তাই করেছি দেখো পরের লাইনে। অতএব এপি সমান সমান এ আর, বিপি সমান সমান বি কিউ, সি কিউ সমান সমান সি আর। এখন আমাদের প্রশ্নে কিন্তু দেখে নেবে যে এপির মান কিন্তু 4 সেমি বলাই আছে। এপির মান যদি 4 সেমি হয় তাহলে আমরা কি বলতে পারবো, এ আর সমান সমান কত বলতে পারবো, 4 সেমি বলতেই পারবো। যেহেতু দুটো সমান, এপি আর এ আর সমান, তাহলে আমরা বলতে পারবো যদি এপি 4 হয় তাহলে এ আর কী হবে, 4 সেমি। এখন এ আর যদি 4 সেমি হয় তাহলে আমাদের সি আরটা কত হবে, খেয়াল করো তো। এখানে সি আরটা যখন বের করব, এই যে সি আরটা হবে আমাদের টোটাল এসি, এই যে এটা, এই টোটাল এসি হলো আমাদের 12 বলেছে। দেখো এখানে এসি হলো 12, এর মধ্যে আমি কেবল এই যে এ আর এটা 4 বের করেছি, তার মানে মোট হলো 12, তার মধ্যে উপরের অংশটা হলো 4 বের করেছি। তাহলে বলো তো এই নিচের এই অংশটা কত, মানে সি আর কত, নিশ্চয়ই 12 থেকে 4 বিয়োগ করলেই পেয়ে যাব, তাই করেছি। দেখো পরের লাইনে আমরা করব, অতএব সি আর সমান সমান এসি মাইনাস এ আর সমান সমান 12 মাইনাস 4 সমান সমান 8 সেমি। সেমভাবে মাঝে আমাদের আছে বিপি সমান সমান বি কিউ, এক্ষেত্রে বিপির মান 6 সেমি আমাদের প্রশ্নে বলাই আছে, তার মানে আমাদের বি কিউ হবে 6 সেমি। তারপরে লিখবো বিপি সমান সমান 6 সেমি, অতএব বি কিউ সমান সমান 6 সেমি। আর আমাদের ডান সাইডে সি কিউ সমান সমান সি আর, যেহেতু আমাদের সি কিউ এর মান সি আর এর মান 8 সেমি বের করে ফেলেছি আমরা আগে থেকেই, প্রথম এখানে বের করেছি, তাই আমাদের ডান সাইডে একদম কি হবে, সি কিউ সমান সমান 8 সেমি হয়ে যাবে। এখন আমাদের প্রশ্ন হলো আমাদের কি চেয়েছে, আমাদের বার করতে বলেছে বিসি এর মান কত। এখন বিসি হলো এখানে আমাদের একদম লাস্টের যে নিচের ভূমিটা, এইটা হলো বিসি। এই বিসিটা কাদের কাদের যোগফল বলো তো, এই যে আমি এটাকে বলি, দাঁড়াও, এই বি থেকে কিউ পর্যন্ত আর হলো এই কিউ থেকে সি পর্যন্ত, এই দুটো অংশ যদি আমি যোগ করি তাহলে তো বিসি পাবো।
এখন খেয়াল করো এই বি কিউ এর মান আমি কেবল বের করেছি আর সি কিউ এর মানও কিন্তু আমি বের করে রেখেছি। এই জন্য আমি লিখবো লাস্টে গিয়ে অতএব বিসি সমান সমান বি কিউ প্লাস সি কিউ। দেখতে পাচ্ছ এখানে এই যে বি কিউ সমান সমান বিসি সমান সমান বি কিউ প্লাস সি কিউ এটা লিখবো। এখন বি কিউ এর মান হলো 6 সেমি আর সি কিউ এর মান হলো 8 সেমি। মানটা বসানোর পরে কি পেলাম, আর বিসি যেহেতু এক্স বলেই দিয়েছে আমি তাহলে কি লিখতে পারবো, বা এক্স সমান সমান 6 প্লাস 8 অর্থাৎ অতএব এক্স সমান সমান 14 সেমি। অতএব আমরা বলতে পারবো বিসি সমান সমান 14 সেমি। অর্থাৎ আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে, 14 সেমি হয়ে যাবে এবং এটা হয়ে যাবে কিন্তু পারফেক্ট উত্তর। এবার দেখে নাও 5 নম্বর প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন। যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এটি তোমাদের 5 নম্বর জন্য দিয়েছে এবং এটি তোমাদের বইয়ের উপপাদ্য নম্বর হলো 40 এবং পৃষ্ঠা নম্বর হলো 208 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। তোমরা বই দেখে এটা লিখে নিও। আমি বই থেকেই এখানে আমি ফটোটা তুলে দিয়েছি, যারা এখান থেকে লিখতে চাও লিখতে পারো অথবা তোমাদের বই দেখেও লিখতে পারো। তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হলো 208, উপপাদ্য নম্বর হলো 40। ঠিক আছে, ঠিক এভাবে তোমরা উত্তরটা করে নেবে। আমি এটা ব্যাখ্যা করছি না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। প্রথমে প্রশ্ন লিখবে, তারপরে চিত্র আঁকবে। চিত্র ঠিক মিডিলের দিকে যেন থাকে, ঠিক আছে, মিডিলের দিকে আঁকলে ভালো হয়। চিত্র আঁকার পরে লিখবে প্রদত্ত, তারপরে লিখবে প্রমাণ করতে হবে, তারপরে অঙ্কন, তারপরে প্রমাণ লিখে ঠিক এই পর্যন্ত করবে। আমি টিক মেরে দিয়েছি, এই পর্যন্তই করবে। ওপি লম্ব এবি প্রমাণিত পর্যন্ত লিখবে, তাহলে কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? এই ছিল তোমাদের অঙ্কের পার্ট 7-এর কমপ্লিট উত্তর। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরপরে আমি তোমাদের ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের পার্ট 7 পরপর আপলোড করব। আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।